15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, এবার একটি দল ষড়যন্ত্র করছে। রাষ্ট্র মেরামত করতে চাইলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েও আলাদা ভোট যুদ্ধে নাগরিক ঐক্য ও বিএনপি। বগুড়ায় ধানের শীষ কেটলির বিরোধে সুবিধা পাবে তৃতীয় পক্ষ মত ভোটারদের। অনলাইন জুয়া ছড়িয়ে পড়েছে ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলেও। আসক্ত তরুণ থেকে সব বয়সী মানুষ, বাড়ছে অপরাধ, নিঃস্ব হাজারো পরিবার। এবং দেশব্যাপী পালিত হচ্ছে সরস্বতী পূজা। শ্বেত শুভ্র সাজে বিদ্যাদেবীর আরাধনায় মুখর শিক্ষাঙ্গন, মন্দির, আশীর্বাদ, প্রার্থনা। 15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, একইভাবে এবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে রাতে কিশোরগঞ্জের ভৈরব ও নারায়ণগঞ্জের 2500-এ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটারদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে, এবার তাহাজ্জুদের সময় উঠে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। আরও বলেন, ধানের শীষ সরকার গঠন করলে সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ। দরিদ্র, কৃষক, বেকার সহ সব শ্রেণীর পেশার মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। গত 15 বছর যেমন আমির নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয়নি। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলে। পত্রিকার খবরে এসেছে, নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে সক্রিয় রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমও। এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, কেটলি ও ধানের শীষের বিরুদ্ধে সুবিধা পাবে দাঁড়িপাল্লা। গত 3 নভেম্বর বিএনপি ঘোষিত প্রথম দফার প্রার্থী তালিকায় বগুড়া 2 আসনে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিন্তু বিদ্রোহ করে বসেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ঋণ খেলাপির অভিযোগে মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হলে ওই আসনে মীর শাহে আলমকে মনোনয়ন দেয় বিএনপি। পরে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পান মান্না। কিন্তু মাহমুদুর রহমান মান্না প্রার্থিতা ফিরে পেলেও ভোটের মাঠে সক্রিয় থাকেন বিএনপির মীর শাহে আলমও। জোটের একক প্রার্থী হতে না পারার আক্ষেপ নিয়েই বিকল্প পথ বেছে নেন মান্না। ঘোষণা দেন এককভাবে ভোটের লড়াইয়ে। ভালো মানুষ চাই দলের মধ্যে। দলের মানুষ যদি ভালো না হয় তাহলে সে দল ভালো কাজ করতে পারে না। আমি ভাবলাম নির্বাচনটাই তো জনগণের সাথে থাকার সবচেয়ে বড় পথ। অতএব নির্বাচন করব। যদি মানুষ রায় দেয় এমপি হব, জনগণের প্রতিনিধি হব। যদি মেজরিটি পার্টি মনে করে আমাকে মন্ত্রী বানাবে। তবে জোট ভেঙে ভোট করার জন্য মান্নাকে দায়ী করছেন বিএনপি প্রার্থী। যেহেতু জোট থেকে উনি চলে গেছেন, আর শিবগঞ্জ এখন আর কোনো জোট নাই। এখানে জাতীয় পার্টি, জামাত, নাগরিক ঐক্য, বিএনপি আলাদা আলাদা আমরা নির্বাচন করছি এবং ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ আমাদেরকে সমর্থন জানিয়েছে যুগপৎ আন্দোলনের সহযোগী সংগঠন হিসাবে, এবং তারা প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন 5টার পরে দিবার কারণে গ্রহণ হয়নি, তবে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে কাজ করবে। এদিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে আসায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা মনে করছেন এতে সুবিধা পেতে পারে তৃতীয় পক্ষ। ধানের শীষের ভোট একটাও কাটতে পারবে না, অন্য দলের ভোট কাটতে পারবে। তবে মান্না না থাকলে ওই ভোট, কিছু ভোট আমাদের ধানের শীষে আসত। মান্না না থাকলে পরে হয়তো যারা ভুল করে হয়তো বোঝেনি, করেনি, এইগুলি তো তখন ধানের শীষ ছাড়া যেত না। 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া 2 আসনে মোট ভোটার 3,42,000। মোহনাখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। ভোটারদের মন জয়ের যুদ্ধে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নগরী থেকে গ্রাম, পাড়া মহল্লার অলিগলিতে এখন উৎসব মুখর পরিবেশ। ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন
প্রতিশ্রুতির ডালি নিয়ে। সকাল থেকেই গণসংযোগ করছেন রাজশাহী 2 আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কর্মী সমর্থকরা। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির প্রত্যাশা তাদের। অন্যদিকে খুলনায় প্রচার চালাচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। দিনাজপুরে নির্বাচনী সমাবেশ করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করছেন প্রার্থীরা। নির্বাচনের প্রচারণার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, প্রচারণার দ্বিতীয় দিনে কেমন দেখছেন প্রচারণার আমেজ এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। সকাল থেকেই বলা যায় যে গভীর রাত পর্যন্ত প্রার্থী এবং প্রার্থী সমর্থকরা তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পড়ে। সেই ধারাবাহিকতায় যে খুলনার ডুমুরিয়া উপজেলার যে প্রোগ্রামটা রয়েছে বিশেষ করে সেখানটায় বক্তব্য রাখছেন যে খুলনার যে 5 আসনের যে প্রার্থী তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য রাখছেন উনি এবং এখানটায় পথসভা চলছে। পথসভার মধ্য দিয়ে যে গুটুদিয়া যে স্থান রয়েছে এখানটায় কিন্তু জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সেখানটায় বক্তব্য এবং সেই বক্তব্য উনি রাখছেন এবং আমরা চিন্তা করি সেই বক্তব্য শোনার জন্য। এখানে আপনার জবাব নেই প্রশ্নের, আপনি জবাব চান জাতির কাছে, এই জবাবগুলো আপনি দেবেন, তারপরে এই 71 ইস্যু নিয়ে কথা বলবেন। কেন আপনার পিতা পার্লামেন্টে পাকিস্তানের পক্ষের 12-13 জন লোককে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার করেছিল, তার জবাব দেবেন আগে। কেন 2000 সালে নাগরিকত্ববিহীন গোলাম আজমের কাছে আপনার আম্মা সরকার গঠনের সাহায্যের জন্য লোক পাঠিয়েছিলেন? কেন 2000 সালে জামাতের সাথে জোট করেছিলেন? শুনছিলেন যে জামাতের যে সেক্রেটারি জেনারেল সেই বক্তব্য রাখছিলেন এবং এখানটায় এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের প্রচারণার আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, প্রচারণার দ্বিতীয় দিনে পরিস্থিতি কেমন দেখছেন, এছাড়া প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন জানাবেন। সঞ্জিদা, আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহী 2 সদর আসনে আমি আছি এবং এই আসনটিতে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু প্রচারণা চালাচ্ছে। তারা বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছে এবং তারা ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট চাইছেন এবং তারা বলছেন যে উন্নয়নের সালাম দিন, ধানের শীষে ভোট দিন। এইভাবেই তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছেন। এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহী জেলায় 6টি আসনে 29 জন প্রার্থী রয়েছেন এবং এই 29 জন প্রার্থীর মধ্যে 3 জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। অন্যরা যারা প্রার্থী রয়েছেন তারা সবাই দলীয় প্রার্থী, বিশেষ করে বিএনপি, জামাতের প্রার্থী সব আসনেই রয়েছে এবং অন্যান্য ইসলামী দল এবং বাম দল সহ ছোট কয়েকটি দলও রয়েছে। তো তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে এবং আজকে যথারীতি মিজানুর রহমান মিনুর পক্ষে এখানে যারা প্রচারণা চালাচ্ছেন আমরা তাদের কাছে একটু জানবো যে আপনারা একটু কথা বলি আপনারা যারা প্রচারণা চালাচ্ছেন কোন বিষয়টিকে সামনে রাখছেন ভোটারদের সামনে, কি ধরনের কাজ হবে বা কি ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা কোনো প্রতিশ্রুতি এখনো দিচ্ছি না। তার কারণটা হচ্ছে আপনারা জানেন যে বিগত 16 বছর 17 বছর ধরে বাংলাদেশে কোনো ভোট হয় নাই। রাজশাহীর মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। আর এই ভোটের সংবাদ শুনে রাজশাহীর মানুষ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে যে আমরা কিসে ভোট দিব আর কেন ভোট দিব। তার কারণ হচ্ছে যে মিনু ভাই একজন সৎ মানুষ, মিনু ভাই একজন ভালো মানুষ। আমরা ধন্যবাদ জানাবো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে উনি রাজশাহীর মানুষকে আবারও অতীতের ন্যায় একটি ভালো প্রার্থী উপহার দিয়েছেন, যে প্রার্থী রাজশাহীর মানুষের উন্নয়ন করেছে। চারিদিকে তাকালে দেখতে পাবেন রাজশাহীর আধুনিক রেল স্টেশন থেকে শুরু করে রাজশাহী থেকে সরাসরি ঢাকার রেল যোগাযোগ শুরু করে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলাদের জন্য মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু করে রাজশাহী শহরকে রক্ষা করার যে বাঁধ, এই বাঁধকে এটা মিনু ভাইয়ের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্ব হয়েছে। তাই রাজশাহীর মানুষ জানে যে বিএনপি সরকার বারবার যখন আসে তাই বিএনপি সরকারই উন্নয়ন করে, বিএনপি সরকারের নিরাপত্তা নিশ্চিত করে। তাই আগামী দিনেও এই আশাতেই, এই ভরসাতেই রাজশাহীর মানুষ
প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। আপনারা কেমন সাড়া পাচ্ছেন ধানের শীষে ভোট চাইতে গিয়ে? ভোটাররা কি বলছেন? আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে প্রচারণা রাজশাহী থেকে গতকাল শুরু করলেন, তার মধ্য দিয়ে গোটা বাংলাদেশ একাকার হয়ে গেছে ধানের শীষের পক্ষে। আমরা এই ডক্টর শামসুজ্জোহার শিক্ষানগরী, আমাদের পুণ্যভূমি শাহ মখদুমের পুণ্যভূমিতে জনাব মিজানুর রহমান মিনু উত্তরবঙ্গের উত্তর জনপদের। ধন্যবাদ। সাজিদা শুনছিলেন যে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, যারা প্রচারণা চালাচ্ছেন, তারা বলছিলেন কিভাবে তারা ভোট চাইছেন, সে বিষয়গুলো বলছিলেন। সাজিদা। সৌরভ, ধন্যবাদ আপনাকে। 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশের জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী জনসভার নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে 2 দিনের সফরে পঞ্চগড় যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় বক্তব্য রাখবেন তিনি। সেখানে আছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, জনসমাবেশকে কেন্দ্র করে আয়োজন কেমন দেখছেন এবং ভোটারদের প্রত্যাশা কি জানাবেন? সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশব্যাপী বইছে ভোটের হাওয়া। তারই অংশ হিসাবে কিন্তু গতকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সেই সাথে দলের যে প্রধান রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত সফর করছেন এবং প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা। 10 দলীয় যে নির্বাচনী ঐক্য হয়েছে, সেই 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের জামায়াত ইসলামী এবং নাগরিক পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে পঞ্চগড় চিনিকল মাঠে, সেই পঞ্চগড় চিনিকল মাঠে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ের যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলার মানুষ ইতিমধ্যেই কিন্তু পঞ্চগড়ের এই চিনিকল মাঠে এসে জড়ো হওয়া শুরু করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, কিন্তু আজকে বেলা 11টায় এখানে এই জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এখানে অতিথি রয়েছেন পঞ্চগড় 1 আসনের। একটু বলি যে এখানে মোট 2টি আসন রয়েছে। একটি আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টি যিনি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম এবং বাংলাদেশের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম। এই 2 জন প্রার্থী এখানে লড়বেন। পঞ্চগড় 1 থেকে লড়বেন সার্জিস এবং পঞ্চগড় 2 থেকে লড়বেন জামায়াতের প্রার্থী শফিউল আলম। এই 2 জন এখানে কথা বলবেন। সেই সাথে 10 দলীয় জোটের যারা রয়েছেন নেতৃবৃন্দ, তারাও আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবেন। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের ঊর্ধ্বতন যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে কথা বলবেন। আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে বেলা 11টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা। বেলা 11টায় এখানে জামায়াত ইসলামের আমির কথা বলবেন। তার আগেই কিন্তু ইতিমধ্যে যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দীর্ঘ 1 যুগ পর ভোটের যে হাওয়া, সেই হাওয়ায় অনেকে আনন্দিত। সবাই আশা করছেন এবারে নির্বাচন হবে সুষ্ঠু আনন্দঘন পরিবেশে, সেটি আশা করছেন ভোটাররা। তো পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে নির্বাচনী জনসভার যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সঞ্জিদা। মামুন, ধন্যবাদ আপনাকে। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী আরাধনার দিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্বেত শুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণা পাণিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তবে তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। রাজধানী ঢাকা সহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাখারি বাজার, তাঁতি বাজার ও রমনা কালী মন্দির সহ মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হবে।
এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, বিদ্যার দেবী আরাধনায় কি প্রত্যাশা ভক্তদের, বিস্তারিত জানাবেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে সরস্বতী পূজার যে আয়োজন, সেই আয়োজন এখন চলছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে জ্যামশন হল, সেখানে আমরা এখানে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে প্রায় 15টি পূজা মণ্ডপ এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং 15টি পূজা মণ্ডপে আসলে এখানকার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও যে নানা বয়সী মানুষেরা এখানে আছেন, সবাই তার সকাল থেকে এখানে বাণী অর্চনা দিচ্ছেন এবং আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে আসলে সরস্বতী পূজা যে আরাধনা সেটা তারা শিক্ষার্থীরা এখানে করছেন। এছাড়াও আমরা দেখেছি মা সরস্বতীর পূজা, যে সরস্বতীর উদ্দেশ্যে যে পূজা নিবেদন করছে, সেখানে অঞ্জলি প্রদানের মাধ্যমেই আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের যে পূজা, যে আরাধনা দিচ্ছেন। আমরা এখন এই মুহূর্তে একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সঙ্গে। আপনি তো এখানে এসেছেন, আপনি কি দেবীর কাছে কি প্রার্থনা করেছেন বা কি চেয়েছেন একটু বলুন। আমরা আমাদের সরস্বতী মায়ের কাছে এই আশা নিয়ে প্রার্থনা করি আমাদের যেন জ্ঞান বুদ্ধি দিয়ে সর্বদা মা সরস্বতী আমাদের কৃপা করে থাকেন। আমরা যেন একটা ভালো ফল জ্ঞান বুদ্ধি দ্বারা সকল মানব জাতিকে যেন উন্নতির শিখরে পৌঁছাতে পেরে সকল সরস্বতী মায়ের কাছে এই কৃপা প্রার্থনা করি, যেন আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই আশা নিয়ে আমরা সরস্বতী মায়ের কাছে পূজা প্রার্থনা করে থাকি। ধন্যবাদ আপনার। আমরা একজন এখানে যে ছোট বাচ্চা এসেছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। তুমি এখানে দেবীর কাছে কি প্রার্থনা করেছো? আজ সরস্বতী পূজায় বিদ্যা দেবীর আগমনে আমরা সবাই আনন্দে মুখরিত হই। সরস্বতী হলেন বিদ্যার দেবী, সুরের দেবী। হে সরস্বতী, বিশাল তোমার চোখ, কমল নয়ন তুমি, জ্ঞান হচ্ছে আলো। যিনি জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর করেন, তিনি হলেন দেবী সরস্বতী। জয় জয় দেবী, চরাচর সারে কুজ্জুগ শোভিত, মুক্তার হারে বীণা রঞ্জিত, পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। চট্টগ্রাম রহমতগঞ্জ জ্যামশন প্রাঙ্গণ থেকে বলছি আমি। ধন্যবাদ তোমাকে। এই যে আপনি দেখছেন এখন যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসলে এখানে আরাধনা দিচ্ছেন। এখন চট্টগ্রাম নগর ছাড়াও যে চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও যে সরস্বতী পূজার যে আয়োজন, সে আয়োজন চলছে এবং যে এখানে আইন শৃঙ্খলা যে কোনো অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি না তৈরি হয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ। শহীদ, ধন্যবাদ আপনাকে। ভবন নির্মাণের 8 বছর পার হলেও এখনও চালু হয়নি মেহেরপুর নার্সিং কলেজটি। হস্তান্তর জটিলতা, জনবল অনুমোদন ও নার্সিং অধিদপ্তরের অবহেলায় চালু হচ্ছে না প্রতিষ্ঠানটি। সেবার মান বাড়াতে দ্রুত কলেজটি চালুর দাবি এলাকাবাসীর। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজ শেষ হলেও তা বুঝে নিচ্ছে না কর্তৃপক্ষ। তবে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগে। 2017 সালে মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটির নির্মাণের অনুমতি পেলেও কাজ শুরু হয় 1 বছর পর। 7 দফায় সময় বাড়িয়েও নির্মাণ শেষ হয়নি 8 বছরেও। 2020 সালে কাজটি হস্তান্তরের কথা থাকলেও নানা অজুহাতে তা পিছিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে কবে নাগাদ কলেজটি চালু হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কাজটি শেষ হওয়ার কথা মূলত আমার জানা মতে 2020 বা 21 সালের মধ্যে, কিন্তু অদ্যাবধি কাজটি শেষ হয়নি। বিভিন্নভাবে বিভিন্ন ঠিকাদারদের একটু ঢিলা ছিল। যে যত দ্রুত সম্ভব আমাদের এই নার্সিং কলেজটা যদি চালু করা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অন্যান্য দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো অত শীঘ্রই বাস্তবায়ন করে নার্সিং কলেজটা জোর দাবি জানায় যেন চালু করা হয়। নার্সিং কলেজটি চালু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স, বাড়বে এলাকার স্বাস্থ্যসেবার মান। তাই দ্রুত বাকি কাজ শেষ করার দাবি স্বাস্থ্য সংশ্লিষ্ট ও এলাকাবাসীর। এই নার্সিং ইনস্টিটিউটটি চালু হলে, কাজ সম্পন্ন হলে আমাদের মেহেরপুর থেকে অনেক স্বাস্থ্যকর্মী বের হবে, যারা আমাদের মেহেরপুরের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাটা আরও উন্নত হবে। একটা নার্সিং কলেজ চালু না হলে কিভাবে স্টুডেন্টরা সুযোগ পাবে? যখন চালু হবে তখন না স্টুডেন্টদের আগ্রহ বাড়বে। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, কাজ শেষ হলেও তা বুঝে নিচ্ছে না কর্তৃপক্ষ। না, কাজ শেষ বিল তো কমপ্লিট হয়ে গেছে। ওই হ্যান্ড ওভার নিলেই তো মনে করেন এখানে ওদের লোক নিয়োগ দিতে হবে, ওই জন্যই ওনারা একটু গরু বেশি করতেছে। আর স্বাস্থ্য বিভাগ বলছে, জনবল অনুমোদন না হওয়ায় হস্তান্তর জটিলতা সমাধান হচ্ছে না। একটা চিঠি দেওয়া আছে আমাদের মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে প্রাতিষ্ঠানিক কোড এইসব তৈরির বিষয়ে। নলিয়ে চালু করা যাচ্ছে না, প্রশাসনিক অনুমোদন এখনো পাওয়া যায় নাই। তারপরে এই চিঠির পক্ষ থেকে নার্সিং এন্ড মিডওয়াইফ অধিদপ্তর এখনো ওইটা বুঝে দেয়নি। 180 আসন বিশিষ্ট মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 39 কোটি 60 লাখ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। বরগুনার একটি স্কুলের পাশে বাঁশঝাড়ের মধ্যে ভূতের আতঙ্কে শিক্ষার্থীরা।
কথিত জিন ভূত আতঙ্কে কয়েকদিন পর পর শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে। ভয়ে অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি বরগুনা সদরের একটি বিদ্যালয়ে ক্লাস চলার সময় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে জিন ও ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের কারো কারো দাবি, পাশের বাঁশবাগানে তাকিয়ে থাকলেই অলৌকিকভাবে তাদের কাছে আসে কথিত জিন ও ভূত। মুহূর্তেই নিজের গলা চেপে কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। 2018 সালে একই ধরনের ঘটনায় স্কুলটির 27 শিক্ষার্থী রহস্যজনকভাবে অসুস্থ হয়। দীর্ঘদিন বন্ধ থাকলেও গেল বছরের শেষ দিকে আবারও জিন ও ভূত আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ স্থানীয় ফকিরের শরণাপন্ন হলে খাজুরতলা মডেল স্কুলকে বন্ধ করে দিতে বলেন তিনি। অনেক অভিভাবক তাদের বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ রেখেছেন। বিষয়টা তো দেখে যে ছাত্ররা বলে হঠাৎ দিয়ে ঘুরলো দিয়ে পড়ে বেউস হয়ে যায়। কি আমি আসছি, হ্যাঁ, সেদিন থেকে আমার কেমনই যেন লাগতেছে, শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথা মাথা ঘুরে। একজন অসুস্থ হয়ে পড়ছে শিরিন, তারপর আমি অসুস্থ হয়ে পড়ছি। জিন ও ভূত আতঙ্কে শিক্ষার্থী অনেক কমে গেছে। তবে স্কুলটির প্রধান শিক্ষকের দাবি, সকালে না খেয়ে আসায় অনেক শিক্ষার্থী হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে। গ্রাম সাইডে এখানকার মানুষ তারা ডাক্তার এসে এই হুজুর, তারপর কি বলে ওই যে ঝাড়ফুঁক একটু বিশ্বাস করে তারা বেশি। প্রত্যেকেই বলতো যে স্যার সকালে কিছু খেয়ে আসে না, এসে ঝালমুড়ি সিঙ্গারা এটা সেটা খায়। আর যার জন্য মনে করেন ওদের গ্যাসে এফেক্ট করে, বা এখান থেকে ওদের বের করে নেওয়ার পরে তারা যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বিভিন্ন টেস্ট দিচ্ছে, সেখানে ওদের গ্যাসের যে সমস্যা আছে সেটা সেখানে পাওয়া গেছে। শিক্ষার্থীরা মানসিক চাপে বা খালি পেটে থাকার কারণেও অসুস্থ হতে পারে বলে মনে করেন চিকিৎসকরাও। আগের রাতে ঘুম না হওয়া, বেশি টেনশন করা, পরীক্ষার চাপ কিংবা স্কুলের ভীতি সব মিলিয়ে এক ধরনের ওই সমস্যাটাকে উদ্রেক আরও বাড়াতে পারে। যারা ধরনের সমস্যায় ভুগতেছে অবশ্যই সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে, এবং সেই সমস্যাকে অ্যাড্রেস করে কাউন্সেলিং করলে তাকে ঠিকমতো আশ্বস্ত করা গেলে আমি মনে করি সমাধান করা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক।